আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে আরও বৃষ্টির পূর্বাভাস, জোয়ারের পানি বৃদ্ধি ও জলাবদ্ধতার আশঙ্কা। ইশরাকের শপথের সাংবিধানিক সিদ্ধান্তের এখতিয়ার ইসির বলে আপিল বিভাগের আদেশ, ইসির দায়িত্ব পালন নিয়ে প্রধান বিচারপতির সমালোচনা। সুশিক্ষিত জাতি গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান, অর্থনৈতিক সামাজিক পরিবেশগত উন্নয়ন নিশ্চিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতি বন্দনা, গভীর মমতায় পরিবেশকে ধারণ। এবং লাহোরে প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ৩৭ রানের জয়, লিটনের লড়াকু ইনিংসের পরও সিরিজে পিছিয়ে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে। টোকিওতে নিকেই ফোরামে দেয়া বক্তৃতায় তিনি আরও বলেন, শান্তি বিনষ্ট হওয়াতেই পৃথিবীতে উত্তেজনা বাড়ছে, পারস্পরিক অসহযোগিতা তৈরি হচ্ছে। এশিয়ার ভবিষ্যৎ একসঙ্গে লেখার আহ্বান জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ৩০তম নিক্কেই ফোরামের অধিবেশন। অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনের মূল বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, বৈশ্বিক আস্থা এখন হুমকির মুখে, ক্রমেই অস্থির হয়ে উঠছে বিশ্ব। এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে উঠছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে গৃহযুদ্ধ এক নির্মম রূপ নিয়েছে। সম্প্রতি আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি, অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করছে। বাংলাদেশের কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন এবং সরকারের কি লক্ষ্য তাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন ঘটেছে এবং তার সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। এশিয়ার দেশগুলোর নেতাদের উদ্দেশ্য করে অধ্যাপক ইউনূস বলেন, একটি উত্তম বিশ্বের কল্পনায় সবার প্রতি আস্থা রাখতে চান তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে প্রায় সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির প্রকোপ বেড়ে আগামী 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। জানাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বুধবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বৃহস্পতিবার সকালে নিম্নচাপে পরিণত হয়ে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। তো আজকে সন্ধ্যা নাগাদ কষ্টে কাজ করে চলে আসবে। তবে যেটা হচ্ছে এর যেহেতু এটা নিম্নচাপ স্টেজে রয়েছে, হয়তো এটা আরও একটি নিম্নচাপ হতে পারে, আমরা বলেছি, হয়তো সেক্ষেত্রে হয়তো গভীর নিম্নচাপ হতে পারে। তবে এটা বেসিক্যালি এর প্রভাবে অনেক বৃষ্টি হবে এবং এই অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে একটা ভূমিধসের সম্ভাবনা রয়েছে, এটা আমরা বলেছি।
বৃহস্পতিবার রাতের মধ্যে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও খুলনার সুন্দরবনের ওপর দিয়ে জলসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি তখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এর প্রভাবে বৃষ্টির প্রকোপ বাড়বে। যেহেতু একটা স্থল নিম্নচাপ থেকে স্থল গভীর নিম্নচাপে যাবে, এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। আর এই যে হেভি রেইনফল, এটা হয়তো বেসিক্যালি আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এবং আগামীকালকেও আজকের মতোই বৃষ্টিটা থাকবে। যেহেতু আগামীকাল হয়তো ল্যান্ডে চলে আসবে, সেক্ষেত্রে আগামীকালকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। আমরা আশা করি পরশুদিন থেকে বৃষ্টির পরিমাণ কমা শুরু হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নিঝুম দ্বীপে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকেছে। হাতিয়ার, চর ঈশ্বর, নলচিরা, ঢালচর, শুকচর, চরঘাসিয়া সহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠেছে। মেঘনা নদীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ভোলার 25টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার নাগাদ বৃষ্টি কমে স্বাভাবিক পরিস্থিতির দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে শান্তিরক্ষী দৌড় বা পিস কিপার্স রান অনুষ্ঠানের উদ্বোধন করেন। সে সময় তিনি বলেন, শান্তিরক্ষী মিশনে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। শান্তি মিশনে গিয়ে কেবল দেশ পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের সদস্যরা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়। বর্তমানে 10টি দেশে বাংলাদেশের 5818 জন শান্তিরক্ষী জাতিসংঘ মিশন ও কার্যক্রমে নিয়োজিত রয়েছেন, যার মধ্যে 444 জন নারী শান্তিরক্ষী। বাংলাদেশ unwavering commitment to the ideals and objective of United Nations. We are immensely proud of the contribution and sacrifice of our brave peacekeepers. Their dedication not only bring honor to our nation but also significantly contribute to a more peaceful and stable world. প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, সুশিক্ষিত জাতি গঠনে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের কাউকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে উন্নয়ন নিশ্চিতে তরুণদের পাশাপাশি সবার সমন্বিত পদক্ষেপ জরুরি। আলিম আল রাজির রিপোর্ট। দারিদ্রতার কারণে প্রতি বছরই দেশে বিভিন্ন স্তরে ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। বিভিন্ন গবেষণা বলছে, প্রাথমিকের গণ্ডি পেরোলেও মাধ্যমিকে হারিয়ে যাচ্ছে 41% মেয়ে ও 33% ছেলে শিক্ষার্থী, যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থের অভাবে ঝরে পড়া নয়, শিক্ষা হোক সবার অধিকার, এ লক্ষ্যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তার এই উপবৃত্তির ফলে নানা পরিবার, এবং তিনি শুধু আমাদের স্কুলটা না, সম্পূর্ণ দেশেও এরকম উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আমাদের সন্তানেরা যেন ভবিষ্যতে ওনারই মতো একজন আদর্শ গড়ে উঠে সমাজসেবামূলক কাজ করে যেতে পারে, আমরা সে আশাই করি। যতটুকুই হোক এটা আমাদের খুবই আনন্দের বিষয়, খুবই সামান্য হলেও এটাও আমাদের অনেক কাজে লাগবে। ভবিষ্যতে আমার ছেলেরা জন্য এরকম করতে পারে, সবাই ওনার মতন সবাই হতে পারে, আমরা সে আশাই করতেছি। শিক্ষার আলোকবর্তিকা সব স্তরে পৌঁছে দিতে এমন উদ্যোগ অনুকরণীয়। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই, এবং এই উদ্যোগ যেন অব্যাহত থাকে এই আশা করি। স্যারের যে উদ্যোগ, এটার ফলে তারা আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি, এবং উত্তরোত্তর তাদের সমৃদ্ধি আমরা কামনা করি। শিক্ষার বৈষম্য কমাতে পারলেই পরিবেশ সচেতন, আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মূল্যবোধের কিন্তু অবক্ষয় হয়ে গেছে অনেক। একটা মানুষ কিন্তু
তার পক্ষে যতটুকু যেটা করা ক্ষমতা আছে কিংবা তার সুযোগ আছে তার এক্সারসাইজ তাকে করতে হবে। সেটা যদি না করে তাহলে কিন্তু এটা তার ব্যর্থতা। আমরা সবসময় মনে করি অর্থনৈতিকভাবে আমাকে দ্রুত আগাতে হবে, অর্থনৈতিক অর্জন করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, কিন্তু শর্টকাটে স্বাবলম্বী হওয়া কোনো অবস্থাতেই কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। এই স্কুলটা যেহেতু আমার স্কুল, আমি এখানে পড়াশোনা করেছি, সুতরাং আমার কিন্তু এই স্কুলের প্রতি একটা দায়িত্ব আছে। তোমরা যদি ভালো কিছু করো, ভালো কিছু অর্জন করতে পারো, সেটাই কিন্তু সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হবে এই বৃত্তির থেকে। সব কথার শেষ কথা, এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমি ভালো থাকার সাথে সাথে আমার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু ভালো থাকবে। অনুষ্ঠানে 25 জন শিক্ষার্থীদের সহায়তার বৃত্তির চেক হস্তান্তর করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। আলিমাল গাজী, চ্যানেল আই, ঢাকা। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতির কবিও ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরেছেন সুনিপুণভাবে। তিনি প্রকৃতিকে হৃদয়ে দিয়ে অনুভব করেছেন, ধারণ করেছেন গভীর মমতায়। তাই তো সাহিত্যের মাধ্যমেই প্রকৃতি রক্ষায় বার্তা দিয়েছেন কবি নজরুল। বিদ্রোহী কবির প্রকৃতির আলপনা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল। আবহমান কাল ধরেই প্রকৃতির রূপ আর মোহনীয় সৌন্দর্য মানব মনকে উদ্বেলিত করেছে। দ্রোহ বা সাম্যের কবি নজরুল প্রকৃতির প্রেমেও পড়েছিলেন। তারই প্রতিফলন ঘটেছে তার সাহিত্য জুড়ে। বাতাসে দোল খাওয়া ফুলের মুগ্ধতা, গাছে গাছে পাখির কুহুতান, গ্রামের মেঠোপথ, মায়াবী জোছনা রাত কিংবা সাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য নজরুলের সাহিত্যকে করেছে সমৃদ্ধ। তারই প্রমাণ মেলে দোলনচাপা, ঝিঙে ফুল, ফণি মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। নার্গিস কখনো প্রিয়তমা, আবার কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে। গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। শত বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি তরুণ প্রজন্মের জোরালো ভূমিকার কথাও বলেছেন দ্রোহের কবি নজরুল। আর তা নিশ্চিত হলেই ভবিষ্যৎ প্রজন্ম পাবে প্রাণ প্রাচুর্যে ভরা বাসযোগ্য ধরিত্রী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিদ্রোহী কবির প্রকৃতির আলপনা নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শহরের বাড়ি বা আঙিনায় শুধু ফল ফসল উৎপাদন কিংবা সবুজের আশ্রয়ের খোঁজার প্রয়াসে নয়, বরং নগরে বসেও পারিবারিক সম্পর্ক উন্নয়নে, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে ঘরোয়া ফসলি উদ্যানগুলো। ফলে নাগরিকদের মাঝে পারস্পরিক বন্ধন ও ভাগাভাগির দারুণ এক দৃষ্টান্ত সৃষ্টি করছে ছাদ কৃষি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা, এখানে নিজের দোতলা বাড়িকে ঘিরে সুষমা অধিকারী গড়ে তুলেছেন বিচিত্র ফসলের এক ছোট্ট ভুবন। ছাদ থেকে শুরু করে আঙিনা পর্যন্ত সবখানে চাষ করা হচ্ছে নানা জাতের ফলমূল আর শাকসবজি। আমি মরিচ কিনি না। মরিচ কিনেন না? না। এগুলো কি আদা করেছেন? হ্যাঁ হ্যাঁ। এত আদা দিয়ে কি করবেন? আত্মীয়স্বজনদের দিব, সবাইকে দিব। দেখেন আম, অনেকগুলো আম ধরছে। কি আম? সূর্য ডিম। সূর্য ডিম। জিও ব্যাগে কি দেবেন? বরবটি লাগানো হয়ে গেছে। হয়ে গেছে অলরেডি। এই যে এত গাছ, এটা হিউজ পরিমাণ। আপনার পরিবারের সদস্য কতজন? সদস্য মূলত 4 জন। আচ্ছা, তার বাইরে আবার আর কি? দুপুরবেলায় 25 জন লোকে রান্না করি। এখানে ফসল নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে জৈব সার তৈরির উপকরণ সংগ্রহের বিষয়টি অভিনব। আমার বাড়ির চাল ধোয়া পানি,
ভাতের মাড়, কলার খোসা, ডিমের খোসা এগুলো ফেলানো যায় না। ওই যে কোনায় দেখলাম করতে। আরো প্রত্যেক দোকানে দোকানে আমার বালতি দেওয়া আছে। আচ্ছা। ওই ডিম টিম যেগুলো রেস্টুরেন্টে ওরা ওতে রেখে দেয়, মাঝে মাঝে তাদের আমি এটা সেটা খাওয়াই আসি। আচ্ছা, ডিম খোসাটা দিচ্ছে। এই ছোট্ট উদ্যোগটি যেন এক বড় সম্প্রীতির গল্প। এই বাড়ি যখন বানিয়েছেন তখন এটার আপনি কিঞ্চিত বিরোধিতা বা এটার পক্ষে ছিলেন বলে আমি শুনি। মুখে পক্ষে ছিলাম না, কিন্তু অন্তরে পক্ষে ছিলাম। অন্তরের থেকে এটা না চাইলে সম্ভব না। অবশ্যই, একদম খাঁটি কথা বলেছেন। বাবার হাতে কৃষি শিক্ষা, বড় হয়ে নিজ বাড়ির আঙিনা, ছাদ, বারান্দার তিল পরিমাণ জায়গা খালি রাখেননি সুষমা বিশ্বাস ছাদ কৃষির আয়োজন নিয়ে। এটি শুধু তার নিজের জন্য নয়, তার কর্মজীবনের অন্যান্য যারা আছেন সবাইকে মিলে 25 জনের সংসার, তাদের সবার নিরাপদ খাদ্যের সংস্থান হয় এই ছাদ কৃষি থেকে। এটি অবশ্যই হতে পারে অন্যের জন্য অনুসরণীয়। নড়াইলের লোহাগাড়ার সুষমা অধিকারীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে বাংলাদেশ পাকিস্তান টি20 সিরিজ। প্রথম টি20তে বাংলাদেশের বিপক্ষে 37 রানের জয়ে 3 ম্যাচের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 201 রান করে স্বাগতিকরা। জবাবে লিটন দাসের লড়াকু পারফরম্যান্সের পরেও 164 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শাদাব খান। তানভীর আহমেদের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সাংবিধানিকভাবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে শপথ পড়ানো নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা। নির্বাচন কমিশনকে রুলিং দিয়ে প্রধান বিচারপতি বলেছেন, এই মামলায় সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক। তারা যে স্বাধীন সেই বার্তা জনগণকে দিতে পারছে কিনা এমন প্রশ্ন রেখেছেন আপিল বিভাগ। মাঝারুল হক মান্নার রিপোর্ট। গত 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে 26 মে রিটকারী মামুনুর রশিদ আবেদন করলে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার জজ আদালত। প্রথম দিনের শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ ইসির বক্তব্য জানতে চাইলে তাদের আইনজীবী উপস্থিত হয়ে গেজেট প্রকাশের বিষয়ে ব্যাখ্যা দেন। ইলেকশন কমিশন বলছে যে আমরা ইতিমধ্যে গেজেট করার পূর্বে একটা ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যেই যেহেতু ট্রাইব্যুনালের আদেশ ছিল 10 দিনের মধ্যে গেজেট করার জন্য, সুতরাং ইন দি মিন টাইম গেজেট না করলে কনটেম্পট হয়ে যাবে। সেই জন্য তারা এই সময়সীমা চিন্তা করে তারা 27 তারিখে গেজেট করে ফেলেছে। ইসির ভূমিকার সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন আপিল বিভাগ। অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো যে ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। ইশরাক হোসেন সাহেব তিনি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন। সেই মামলায় সাক্ষী প্রমাণ নিয়ে পাপড়সের যে নির্বাচিত সেটা গ্যাজেটটা বাতিল করেছে আদালত। পাশাপাশি ইশরাককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে। শপথ পড়ানো নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন দুপক্ষের আইনজীবী। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরে আসার সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয় পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর।
বাজেটে নির্বাচন আয়োজনের জন্য বরাদ্দ রাখার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। আসন্ন বাজেট উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, বাজেটে মূল্যস্ফীতিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। বাজেটে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা চায় দলটি। ববি হাজ্জাজ দাবি করেন, অন্তর্বর্তী সরকার একটি অনিবন্ধিত দলের কথা অনুযায়ী কাজ করছে, নির্বাচনকে প্রলম্বিত করার নাটক মঞ্চস্থ করছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী বাজেটে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে এবং আমরা আশা করব সরকার তার বাজেট প্রস্তাবনায় আগামী 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করবে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রংপুরে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। দ্য ফিউচার অফ পিস কিপিং স্লোগানে সকালে জেলা স্কুল মাঠ থেকে শান্তিরক্ষীদের পিস কিপার্স রান নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কক্সবাজারে এবার পানের ভালো ফলন হয়েছে, চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ার কথা বলছেন। কৃষি বিভাগ বলছে, নিরাপদ পান উৎপাদন করতে চাষিদের উৎসাহ দেয়া হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকেই ক্ষতিপূরণ আদায়ে জোর দিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনরা। সম্প্রতি খুলনায় পরিবেশ সুরক্ষায় কর্মশালায় তারা বলেছেন, পরিবর্তিত পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে প্রয়োজন সচেতনতা, পারস্পরিক সহযোগিতা আর উদ্যোগের বাস্তবায়ন। এবারে খেলার খবর। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজে আয়োজিত কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে অন্যতম ফেভারিট চ্যানেল আই। ঢাকা আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চ্যানেল আই 1-0 গোলে দৈনিক সমকালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ উঠেছে। বৃষ্টি স্নিগ্ধ কর্দমাক্ত মাঠে অনুষ্ঠিত ম্যাচে চ্যানেল আইয়ের পক্ষে একমাত্র গোল করেন সুব্রত গাইন। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চ্যানেল আইয়ের হাদি। বিএসজে এর নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী পর্বে। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে আরও বৃষ্টির পূর্বাভাস, জোয়ারের পানি বৃদ্ধি ও জলাবদ্ধতার আশঙ্কা। ইশরাকের শপথের সাংবিধানিক সিদ্ধান্তের এখতিয়ার ইসির বলে আপিল বিভাগের আদেশ। ইসির দায়িত্ব পালন নিয়ে প্রধান বিচারপতির সমালোচনা। সুশিক্ষিত জাতি গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত উন্নয়ন নিশ্চিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতি বন্দনা, গভীর মমতায় পরিবেশকে ধারণ। এবং লাহোরে প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের 37 রানের জয়। লিটনের লড়াকু ইনিংসের পরও সিরিজে পিছিয়ে টাইগাররা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।